সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলার আগে পত্রিকাগুলো কিছু শিরোনাম পড়ে নিচ্ছে। প্রথমেই পড়ে নিব প্রথম আলো। মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা, কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, দিক পরিবর্তন করেছে দাবানল নতুন হুমকি। দৈনিক ইত্তেফাক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের, সুবিধা বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল। মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়ার অবস্থার উন্নতি। ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন, মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল। যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, এটা ছিল সমকালের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী নির্বাচন প্রস্তুতি, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ। আতঙ্ক হতাশায় পুলিশ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। যুগান্তরের শিরোনাম। দেশি বিদেশি সম্পদের অনুসন্ধান শুরু, যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে আমন্ত্রণ। লস এঞ্জেলেসে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি। এরপর বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা। ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি। শেখ হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দ্য ডেইলি স্টার। IMF to crank up pressure to boost tax collection. শামীম, আমরা পত্রিকাগুলোর শিরোনাম দেখে নিলাম। তো পত্রিকাগুলোর শিরোনাম দেখে যেটা প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, মানুষের পকেটে 12,000 কোটি টাকা চলে যাবে মানুষের পকেট থেকে, এটা ছিল আমাদের প্রথম আলো হেডলাইন। তারা আরও বলেছে, এটা কর বৃদ্ধি, যে বছরের মাঝামাঝি সময় এসে কর বৃদ্ধিটা হুট করে বাড়িয়ে ফেললো। তো এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সচরাচর আমরা জানি যে বাজেটের সময় বিভিন্ন পণ্য এবং সেবায় ভ্যাট বাড়ে, কিন্তু এবারে কিন্তু তার ব্যতিক্রম হলো। বাজেটের আগে কিন্তু IMF এর শর্ত পূরণে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 43টি পণ্যে কিন্তু এবং সেবায় তাদের ভ্যাট এবং করের পরিমাণ বাড়িয়েছে, এবং এতে করে কিন্তু মানুষের জীবনযাত্রার যে স্বাভাবিকতা, এতে আসলে ব্যাহত হবে। নিত্যপ্রয়োজনীয় বলতে আমি বলি একটা মালটা, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বলেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসে প্রভাব পড়বে না, কিন্তু আমরা দেখেছি অলরেডি নিত্য পণ্যের কিন্তু দাম বেড়েছে। মালটা আপনি যদি বলেন বছর জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপ থাকে, সেক্ষেত্রে মালটা একটি গুরুত্বপূর্ণ ডেঙ্গু রোগীদের জন্য। সেক্ষেত্রে তারা বেশ ভালোই, ডেঙ্গু তো আর গরিব আর ধনী ভেদাভেদ বলে হয় না, তাই না? আমাদের মালটা খুবই প্রয়োজনীয় একটা। আরেকটা বিষয় যদি আপনাকে বলি, আপনি রান্না করার জন্য LP গ্যাস প্রয়োজন, গ্যাসের দাম বেড়েছে। আপনি কথা বলবেন মুঠোফোনে, কিন্তু ট্যাক্স বসানো হয়েছে। আপনার টিস্যুর দাম বেড়েছে। আপনার ব্রডব্যান্ড, বাসায় কিন্তু বেশিরভাগই সবাই ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে, ব্রডব্যান্ডের দাম বেড়েছে। অর্থাৎ 43টি পণ্যে আপনি বিমানে অবশ্যই যারা খুব আপার ক্লাস তারা যায়, এছাড়া আপনি রেস্টুরেন্টে খেতে যাবে, রেস্টুরেন্টে কিন্তু প্রায় 40% ভ্যাট বসানো হয়েছে। সেক্ষেত্রে আসলে মনে হয় যে জীবনযাত্রার যে স্বাভাবিকতা এটি ব্যাহত হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ভ্যাটের যে পরিমাণ, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্যপণ্যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু নিত্যপণ্যের কিন্তু দাম বেড়েছে। আরেকটি বিষয় রেখা, আমি অলরেডি খবর নিয়েছি, শিশু খাদ্য যে রয়েছে, নান থেকে শুরু করে সেরেলাক কিংবা ওটস, এগুলো কিন্তু বেবি ফুড অলরেডি কিন্তু বেশ ভালো পরিমাণ দাম বেড়েছে, এবং যারা ছোট শিশুর বাবা মা তারা কিন্তু নবজাত শিশুদের জন্য এটা খুবই দুঃসংবাদ। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে, এটা মেবি বিএনপি বা বলছে। তো এটা সম্পর্কে যদি আপনি আমাদের একটু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা যেটি দেখি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় তারা অভিযান পরিচালনা করে, কিংবা বাজার নিয়ন্ত্রণের যে কঠোর মনিটরিং হয়, আমরা কিন্তু বিগত কয়েক মাসে সেরকম কোনো জোরদার কিংবা মনিটরিং দেখিনি। এবং নিত্যপণ্য বলতে এই মুহূর্তে একটি স্বস্তির খবর, সেটি হচ্ছে সবজির বাজারে একটু স্বস্তি রয়েছে। এছাড়া নিত্যপণ্য অন্য যেই পণ্যগুলো রয়েছে, চাল, ডাল, তেল, পেঁয়াজ, এই জিনিসগুলোর দাম কিন্তু বেড়ে চলেছে। এখন আপনি নিশ্চয়ই জানেন যে আমনের ভরা মৌসুম, এই সময় কিন্তু আসলে চালের দাম স্বাভাবিক পর্যায়ে থাকা
কথা ছিল, 50 থেকে 55 সব চালের দাম হওয়া উচিত ছিল। এখন কিন্তু 70 টাকার নিচে কোনো চাল নেই। তো চাল তো আসলে সবারই প্রয়োজন। তো আসলে নিত্যপণ্যর লাগাম টানাটা বেশি জরুরি, এটি সাধারণ মানুষ বলছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারাও কিন্তু বলছেন যে নিত্যপণ্যের দাম কমাতে অবশ্যই মনিটরিংটা জোরদার করতে হবে সরকারের পক্ষ থেকে। তো আমার যেটা ছিল, সরকার কি আসলে ব্যর্থ হচ্ছে? সরকার ব্যর্থ হচ্ছে কিনা এটি আসলে সাধারণ মানুষ বলছে, যেহেতু দাম বেড়েই চলছে, দাম নিয়ন্ত্রণে যদি থাকে সেক্ষেত্রে সরকারের যে সফলতা সেটি প্রকাশ পাবে। এখন সরকারের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিত্যপণ্য যারা আছে, যেগুলো আছে চাল ডাল তেল, এগুলো আসলে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, তাহলে হয়তো সরকারের যে সফলতা সেটি প্রকাশ পাবে আর কি জনসম্মুখে। তাহলে আমাদের প্রত্যাশা রইল শীঘ্রই যেন নিত্য প্রয়োজন দ্রব্যের দামটা কমে যায়। আমার আরেকটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, কারণটা কি? শুধু বিএনপি না, বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে হচ্ছে স্থানীয় নির্বাচন। এবং স্থানীয় আপনি নিশ্চয়ই জানেন যে ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সব প্রতিনিধি কিন্তু এখন জেলা প্রশাসক দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, এবং তাদের বিএনপি সহ একাধিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বলছেন যে আগে জাতীয় নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তারপরে স্থানীয় নির্বাচন। তারা কিন্তু এই দাবিটি বিভিন্ন সময় তারা বলছেন। ওকে, আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন খুব চুরি ডাকাতিটা বেড়েছে, তো ছিনতাই চুরি ডাকাতি বাড়ার কারণটা কি? ছিনতাই চুরি ডাকাতি এটি কিন্তু আসলে একটা শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ইদানিং অনেক বেড়েছে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ, গাবতলী, আব্দুল্লাহপুর এবং সায়দাবাদ, এই পয়েন্টগুলোতে ছিনতাই বেড়েছে, এবং মহাসড়কে দূরপাল্লার বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে ডাকাতি হচ্ছে। এবং এর মূল কারণটা হচ্ছে র্যাব এবং পুলিশের নিষ্ক্রিয়তা। আগে আমরা যেমন দেখতাম যে রাস্তার মোড়ে মোড়ে এবং মধ্যরাতেও র্যাবের এবং পুলিশের টহল থাকতো, এখন কিন্তু সেরকম টহল জোরদার করা যায়নি। এবং আরেকটি বিষয় যে মহাসড়ক ছাড়াও বিভিন্ন ওভারব্রিজের নিচে এবং উপরে মধ্যরাতে কিন্তু অনেকেই চলাফেরা করেন, তারা কিন্তু ছিনতাইয়ের সম্মুখীন হচ্ছেন, এবং ছুরিকাঘাতে কিন্তু অনেকের প্রাণও চলে গেছে ইতিমধ্যে। তো এটি আসলে ছিনতাই রোধে পুলিশ, র্যাব এবং যৌথ টহল জোরদার করতে হবে, এছাড়া কিন্তু ছিনতাই রোধ করা সম্ভব না রাজধানী সহ একাধিক শহরে। একটা শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, তো পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বিভিন্ন দেশে যারা বিনিয়োগ করছেন অথবা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ আসবে, এবং নির্বাচনী রোডম্যাপ আসলে একটি সবকিছুতে স্বাভাবিকতা আসবে, এবং নির্বাচন কখন হবে সুনির্দিষ্ট একটি তারিখ জানা যাবে, যেটি রাজনৈতিক দলগুলোর অন্যতম চাওয়া যে সুনির্দিষ্ট কখন আসলে নির্বাচন হচ্ছে। আমরা জানি যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে অথবা 26 সালে নির্বাচন হবে, কিন্তু কখন এবং কবে নাগাদ এবং নির্বাচনটা কিভাবে হবে, কত তারিখে হবে, এই রোডম্যাপটা কিন্তু সবাই চাচ্ছে, এখন চাচ্ছে। আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হয়তো খুব তাড়াতাড়ি এই নির্বাচনী যে রোডম্যাপ সেটি হয়তো প্রকাশ করা হবে জনসম্মুখে। ওকে, আর সমকালে একটা হেডলাইন ছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, সেটা আমরাও দেখতে চাই। তো এই সম্পর্কে যদি আপনি আপনার যুক্তরাষ্ট্র এবং ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, এখন যেটি হচ্ছে যে এখন তারা তাদের মতো করে হয়তো চাচ্ছে, কিন্তু তারা কোন ধরনের বাংলাদেশ হলে হয়তো স্থিতিশীল হবে এটা আসলে কারোই কিন্তু জানা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে এবং ভারত চাচ্ছে যে বাংলাদেশ যাতে তারা স্বাভাবিকভাবে চলে, এবং বাংলাদেশে যে তারা যুক্তরাষ্ট্র মূলত তাদের ব্যবসার যে পলিসি সেটি বাংলাদেশে করতে চায়, এবং ভারতে কিন্তু ব্যবসায়িক স্বার্থে কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু চাচ্ছে যে দ্রুত আসলে তারাও কিন্তু নির্বাচনের একটা রোডম্যাপের দিকে তাকিয়ে আছে, যে নির্বাচন রোডম্যাপ হলে তারা তাদের যে ব্যবসায়িক যে সম্পর্ক সেটি হয়তো সুদৃঢ় হবে। আরেকটা কোয়েশ্চেন ছিল, জাস্ট আপনার মতামত জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আতঙ্ক হতাশায় পুলিশ। জুলাই আগস্ট বিপ্লবের 5 মাস পেরিয়ে গেল, এখনো কেন পুলিশ আতঙ্ক হতাশায় রয়েছে? জুলাই আগস্ট বিপ্লবের 5 মাস পেরিয়ে গেলেও আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের কিন্তু একাধিক রদবদল হয়েছে। অর্থাৎ ঢাকায় যারা পুলিশ কাজ করছে তারা কিন্তু চট্টগ্রাম থেকে আসে, চট্টগ্রাম যারা কাজ করছে তারা ঢাকা থেকে যাওয়া। পুলিশের ভিতরে যে আত্মবিশ্বাস সেটি কিন্তু এখনও পুরোপুরি ফিরে আসেনি, এবং আত্মবিশ্বাস ফিরে না আসার কারণে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময় একজন থানার ওসি দেখেছি যে আত্মহত্যার একটা খবর
আমরা বিভিন্ন পত্রিকায় পেয়েছি, এবং পাশাপাশি পুলিশের যে মনোবল সেটি কিন্তু এখনও দৃঢ় হয়নি। তো এই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার ক্ষেত্রে হয়তো পুলিশের মধ্যে যে মোটিভেশন দরকার, এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে আপনারা জানেন যে পুলিশের কিন্তু অনেক সদস্য নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তারা কিন্তু মনোবল অনেকটাই ভেঙে পড়েছেন, এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগবে, সময় সাপেক্ষ, কিন্তু তাদের ভিতরে তাদের মোটিভেশনটা বাড়ানোর প্রয়োজন, এবং পুলিশ সংস্কার কমিশন কিন্তু এটা নিয়ে কাজ করছে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য। শীঘ্রই দেখতে পাবো। আমার আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ভারতে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারাও এটা বলছে যে আসলে তারাও মনে করে যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই তার উৎখাতে। এটা সম্পর্কে যদি আপনি আপনার অভিমত জানাতেন। তারা বলছেন যে শেখ হাসিনা উৎখাতে অনেকে বলছেন যে একটি মেটিকুলাস প্ল্যান, বা অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন শেখ হাসিনার যে পতন, স্বৈরাচারী সরকারের পতন, কিন্তু এখন বলতো যুক্তরাষ্ট্র বলছেন যে আগের সরকার শেখ হাসিনার পতনে তাদের কোনো ভূমিকা নেই, শেখ হাসিনা তার কর্মকাণ্ডে। যুক্তরাষ্ট্র বলছে ভারতেরও কিছু কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করছে যে আসলে নেই। এখন এটি আসলে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছে, কিন্তু এখন আমরা যেটি জানতে পেরেছি যে শেখ হাসিনার পতনে আসলে তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের ভিতরে নানান সংঘর্ষ এবং একাধিক, আপনি জানেন যে ছাত্র জনতা কিন্তু নিহত হয়েছে, এবং এই বিষয়টা আসলে তারা যুক্তরাষ্ট্র, ভারত, তারা তাদের ব্যক্তিগত মতামত হয়তো বা প্রকাশ করেছে আমার কাছে মনে হয়েছে, কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে কিনা এটি আসলে আমরাও নিশ্চিত না। ওকে শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।